ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস, এখান থেকে এভরি ইয়ার মানে প্রত্যেকটা রিটেনিং প্রশ্ন আসছে। শুধু মনে হয় 41তম তো আসছে, 38তম তো আসছে, সমস্যা নেই। এভরি ইয়ার এখান থেকে প্রশ্ন আসছে। তবে 35তমতে যাও, ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস। ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এখান থেকে আসবেই ইনশাআল্লাহ মাস্ট, এখান থেকে পরীক্ষা আসবেই। যে বিষয়গুলো সিলেবাসে আছে আমরা দেখি কি আছে। ইন্টারন্যাশনাল ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেড এই টপিকটা আছে। এখানে ট্রেডের মধ্যে ডাব্লিউটিওর যে নির্দেশনা সবগুলোই এখানে দরকার, অর্থাৎ ডাব্লিউটিও আনটেড এদের যে আনুষ্ঠানিকতাগুলো আছে সবগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। যেমন ধরেন আপনার ট্রিপস, তারপরে ট্রিমস, তারপরে হলো আপনার ন্যাশনাল ট্রিটমেন্ট, ন্যাশনাল ট্রিটমেন্ট বাণিজ্যের সাথে জড়িত একটা ইস্যু। তারপরে ধরেন আপনার এমএফএন, মোস্ট ফেভারড নেশন, যেটা এমএফএন। তারপরে যে রুলস অফ অরিজিন, তারপরে জিএসপি প্লাস, যদি এটা আউট অফ জিএসপি লিখলেই হবে, জিএসপি প্লাস ফ্রম দ্য কনসেপ্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন। ইন্টারন্যাশনাল ট্রেড বাণিজ্যের সাথে যা জড়িত সেগুলো সবগুলোই এর মধ্যে অন্তর্ভুক্ত। তারপর আছে ফ্রি ট্রেড, ফ্রি মানে মুক্ত বাণিজ্য। এটা একটা ওল্ড কনসেপ্ট, যে এক দেশের পণ্য আরেক দেশে যাবে, অবাধে বিজনেস করবে। এই কনসেপ্টটা একেবারে ওল্ড, এই কনসেপ্টটা নিউ কোনো কনসেপ্ট না। একটা ওল্ড কনসেপ্ট। ফ্রি ট্রেড মানে হলো যে আপনার ট্যাক্স, টোল, ট্যারিফ, কোটা, সিবিসি, যেটা কাউন্টার ভ্যালিং ডিউটি, সিভিডি, কাউন্টার ভ্যালিং ডিউটি, এগুলো ছাড়া, অর্থাৎ এই সমস্ত কনসেপ্ট ছাড়া এসব কনসেপ্ট ছাড়া যে মানে ছাড়া বাণিজ্যকে বোঝায়, এসব কনসেপ্ট ছাড়া বাণিজ্যকে বুঝিয়ে থাকে, সেই কনসেপ্টটা হলো এখন মনে হয় বুঝতে পারতেছেন যেগুলো ছাড়া বাণিজ্যকে বোঝায়, অর্থাৎ মুক্ত বাণিজ্য একটা মানে ওল্ড কনসেপ্ট। এই কনসেপ্ট থেকে পরীক্ষা এখনকার এই যুগে আসে না। প্রোটেকশনিজম, সংরক্ষণবাদ বলে বাংলায়। এটা মানে হলো মুক্ত বাণিজ্যের বিরুদ্ধ মতবাদ, মুক্ত বাণিজ্যের বিরুদ্ধ মতবাদ। এখানে কিন্তু পেটেন্ট কিন্তু এর সাথে জড়িত। প্যাটেন্ট, জিআই ডাব্লিউটিওর সাথে কানেকশন নাই, কিন্তু জিআই 15টা ডাব্লিউটিওর মাধ্যমে তারা সুবিধা লাভ করে।
এটা মুক্ত বাণিজ্যের বিরুদ্ধ মতবাদ যেগুলো আছে, অর্থাৎ এই যে ট্যাক্স, টোল, টেরিফ, কোটা, সিবিডি, ডিউটি, এগুলো সব এর অন্তর্ভুক্ত। অর্থাৎ এগুলো ছাড়া বলতে পারি এগুলো সবই হলো এই মুক্ত বাণিজ্যের বাইরে। সো দে আর ইনভলভ ইন প্রোটেকশনিজম, সংরক্ষণ বা দেন একটা ফরেন এইড, বৈদেশিক সাহায্য, এবং এই কনসেপ্টটা অনেকটা ওল্ড। এখন বৈদেশিক সাহায্য নাই, এইড নাই, এখন হলো যে ইনভেস্টমেন্ট, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এখন ইনভেস্টমেন্ট লোন, এখন হলো এই কনসেপ্ট গুলো এখন আছে। এখন ওই কনসেপ্ট নাই যে সাহায্য করবো তারপর তুমি সুবিধা লাভ করবে সেটা। ডেট ক্রাইসিস বা ঋণ সংকট, এই ঋণ সংকট মানে ঋণ সংকটের বেসিকটা এরকমের না যে ঋণ পাওয়া যাচ্ছে না, আপনি চাচ্ছেন পাচ্ছেন না, এটাও না, বা আপনি ঋণ পরিশোধ করতে পারতেছেন না, তাও না। বেসিক্যালি এখানে কন্ডিশনটা ফ্যাক্ট। ঋণ সংকটের সবচেয়ে বড় হলো যে শর্তযুক্ত ঋণ, শর্তযুক্ত ঋণ। এর মধ্যে একটা আছে সফট লোন, গতবার যেটা আসছে যে সফট লোন, হার্ড লোন, সফট লোন, হার্ড লোন। তারপরে হলো যে কনসেশনাল লোন, নন কনসেশনাল লোন, নমনীয় লোন বা কনসেশনাল লোন, একটা হচ্ছে নন কনসেশনাল লোন, কনসেশনাল লোন। এই ডেট ক্রাইসিসের মধ্যে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো স্যাপ, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম, কাঠামোগত সমন্বয় কর্মসূচি, যেটা IMF এর কর্মসূচি স্যাপ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা কিন্তু আমরা আগের ক্লাসে পড়েছিলাম নন স্টেট অ্যাক্টরের মধ্যে। স্যাপ এখানেও ইম্পর্টেন্ট। FDI, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। FDI এটা খুবই নিউ কনসেপ্ট এবং বর্তমানে এর সাথে গুরুত্বপূর্ণ ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, FPI, FDI, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। এরপর একটা কনসেপ্ট আসছে সিলেবাসে, সেটা হলো ফাইন্যান্সিয়াল লিবারালাইজেশন। ফাইন্যান্সিয়াল লিবারালাইজেশন মানে অর্থনৈতিক উদারীকরণ। অর্থনৈতিক উদারীকরণ এটা বেসিক্যালি হলো প্রাইভেটাইজেশনকে বোঝায়। প্রাইভেটাইজেশন অর্থাৎ বেসরকারি খাতে সেবা খাত ছেড়ে দেয় এবং বেসরকারীকরণ, এটাকে বলা হয় যে ফাইন্যান্সিয়াল লিবারালাইজেশন। অর্থাৎ যারা অর্থনৈতিক ভূমিকা রাখতে চায় তাদেরকে প্রশস্ত করা, মানে তাদের সুযোগ সুবিধাকে প্রশস্ত করা, ফাইন্যান্সিয়াল লিবারালাইজেশন। এরপর আছে রিজনালিজম। আঞ্চলিকতাবাদ, এটা ছিল বিশ্বায়নের বিরুদ্ধ মতবাদ। বিশ্বায়নের বিরুদ্ধ মতবাদ। এটা আঞ্চলিকতাবাদ মানে হলো অঞ্চলকে প্রাধান্য দেয়, অঞ্চলকে প্রাধান্য দেয় এবং এটা হলো রিজনাল ইন্টিগ্রেশন হয়, একটা রিজনাল ইন্টিগ্রেশন বলা হয়, অর্থাৎ আঞ্চলিক একত্রীকরণ বা ইন্টিগ্রেশন যেটাকে বলে। যে রিজনাল ইন্টিগ্রেশন বলতে আসলে কি বোঝায়, এটা হলো যে একটা ভৌগোলিক অঞ্চলকে প্রাধান্য দিয়ে পলিটিক্যাল, ইকোনমিক, তারপরে হলো মিলিটারি, এই পারপাস গুলো সলভ করা, এই পারপাস গুলো বাস্তবায়ন করা। অর্থাৎ যেমন এটা পলিটিক্যাল পারপাসে হয়, পলিটিক্যাল বলতে পারে যে সার্ক, এটা পলিটিক্যাল কারণ হলো। ইকোনমিক পারপাস সলভ করা হয়, যেমন ধরেন ইউরোপিয়ান ইউনিয়ন বা বিমস্টেক বলতে পারে, বাংলাদেশ যেখানে যেখানে আছে সেটাই বলতে পারে বিমস্টেক। তারপর মিলিটারি পারপাস, যদি বাংলাদেশে মিলিটারি পারপাস নাই, যেমন ন্যাটো, IPS, এটা একটা রিজনালিজমের অন্তর্ভুক্ত।
মিলিটারি পারপাস। তারপর হলো যে আপনার ইডিওলজিক্যাল পারপাস, ইডিওলজিক্যাল বিষয় বা কালচারাল বিষয়। কালচার বিষয় ধরেন আরব লীগ। আরব লীগ একেবারেই কাছাকাছি, যদিও আরবি ভাষায় কথা বলে কয়েকটা মহাদেশের আছে, কিন্তু সবাই কিন্তু খুব বেশি দূরবর্তী না, একই সাথে তারা কানেক্টেড, আর সীমান্ত দিক থেকে তারা কিন্তু কানেক্টেড। রিজনালিজম আর একটা হলো রিজনালিজমের পরে একটু যে নামাই দিই তাহলে ভালো হবে। এতটুকু হয়, কারণ এরপরে আর দুইটা পার্ট আছে। রিজনালাইজেশন, রিজনালাইজেশন মানে আঞ্চলিকীকরণ। আঞ্চলিকীকরণ, এখন আঞ্চলিকীকরণ সেটা হলো আঞ্চলিকীকরণ, এটা হলো বেসিক্যালি রাষ্ট্র তার প্রয়োজনে বিভিন্ন অঞ্চলে দেশের সাথে বলয় তৈরি করে থাকে। এখন এই বলয়টা কি, যেমন দেখেন আপনার G7 যে একটা বলয়, G7 কিন্তু এখানে 7টা দেশ সদস্য, কিন্তু দে আর নট ইন সেম জিওগ্রাফিক্যাল রিজন। একজন এশিয়ার, জাপান, 3 জন হলো ইউরোপিয়ান, 2 জন হলো আপনার ইউরোপ, 4টি দেশ হলো আপনার ইউরোপিয়ান, 2টা হলো নর্থ আমেরিকান। তো G7 এটা কিন্তু রিজনালাইজেশনের অন্তর্ভুক্ত। ব্রিক্স এটা রিজনালাইজেশন। তারপর বলতে পারেন আপনি ব্রিক্স, G7, তারপর বলতে পারেন IMS, মিলিটারি অ্যালায়েন্স। এক একজন এক এক রিজনে, এবং তারা কিন্তু ঠিকই রিজনালাইজেশনের ক্ষেত্রে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তারাও কিন্তু পলিটিক্যাল, ইকোনমিক, মিলিটারি, ইডিওলজিক্যাল বা কালচারাল বিষয়গুলো গ্রহণ করে। যেমন ICC, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এটা কিন্তু রিজনকে ফ্যাক্ট করে হয়। এখন এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই ইন্টারন্যাশনাল ট্রেড, এখান থেকে পরীক্ষা আসে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন ধরেন আপনার ট্রানজিট পরীক্ষা আসে, এই ট্রানজিট কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেডের অন্তর্ভুক্ত। ট্রানজিট আমরা যদি অন্য জায়গায় পড়ছি। এবার প্রোটেকশনিজমটা ভালো, এখানে মোটামুটি বেশি গুরুত্বপূর্ণ না, কাছাকাছি, যে এখানে ওই ইয়াগুলো যেমন পেটেন্টস, ক্রেডিটস, ট্রিপস এখানেও করা যায়, আবার এখানেও করা যায়। কিন্তু এই যে বিষয়গুলো ট্যাক্স, টোল, ট্যারিফ, কোটা, এক্সাইজ ডিউটি, তারপরে জিএসটি, এই কনসেপ্টগুলোই আবার এখানে অ্যাপ্লাই করা। তারপরে প্রোটেকশনিজম এখানে ভালো। ফরেন মোটামুটি ডেট ক্রাইসিসটা ভালো, যেটা গতবার পরীক্ষা আসছে। IMF এর লোডের কারণে এটা আবারও গুরুত্বপূর্ণ। FDI মোটামুটি মানে খুব বেশি গুরুত্বপূর্ণ না। ফাইন্যান্সিয়াল লিবারালাইজেশন মোটামুটি, কিন্তু এই দুইটা থেকে প্রশ্ন হতে পারে। এটা দুইটাই গ্লোবালাইজেশনের অংশ। গ্লোবালাইজেশন আর রিজনালিজম দুইটা কিন্তু মানে ডিফারেন্ট। আর গ্লোবালাইজেশন আর রিজনালাইজেশন কিন্তু আবার এক জিনিস। রিজনালাইজেশন কিন্তু আবার গ্লোবালাইজেশনের সাপোর্ট করে। গ্লোবালাইজেশন বিশ্বায়ন, কারণ গ্লোবালাইজেশন না হলে সে তো তার রিজন থেকে বের হবে না। এটা এখনো দুইটা আছে সিলেবাসে, এখানে দুইটা টপিক আছে, একটা হলো নর্থ সাউথ গ্যাপ আর একটা হলো ইংরেজি। সেটা দেখবো আমরা। 45তমতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে, ডেট ক্রাইসিস থেকে। ডেট ক্রাইসিস থেকে 45তমতে আসছে। আবার 43তমতে আসছিল যে নিষেধাজ্ঞা থেকে, দেয় রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এর ফলে কি কি অর্থনৈতিক প্রভাব পড়েছে। এটা এই সিলেবাসের টপিক গুলোর বাইরে আর কি, মানে যে টপিক গুলো লেখা আছে তার বাইরে থেকে প্রশ্নটা আসছে। 40তমতে এটা আসছিল, 40 এবং 41 এবং 38তমতে MFN আসছিল, যে মোস্ট ফেভার্ড নেশন, এবং এখান থেকে কিন্তু প্রত্যেকটা টার্ম কিন্তু গুরুত্বপূর্ণ। ট্রিপস আসে নাই, ন্যাশনাল ট্রিটমেন্ট আসে নাই, রুলস অফ অরিজিন আসে নাই, জিএসটিও আসে নাই এখন পর্যন্ত, কিন্তু গুরুত্বপূর্ণ টপিক। এরপরে দেখি আমরা সিলেবাসে আর কি আছে। আরো দুটো গুরুত্বপূর্ণ টপিক আছে।
একটা টপিক হলো যে নর্থ সাউথ গ্যাপ, যেটা আমি আপনাদেরকে আগে বলেছিলাম। নর্থ সাউথ গ্যাপ অর্থাৎ এটা বেসিক্যালি উত্তর দক্ষিণ গ্যাপ, উত্তর ও দক্ষিণ গোলার্ধের দেশগুলোর গ্যাপ, দেশগুলোর মধ্যে গ্যাপ। অর্থাৎ এই নর্থ কান্ট্রিজ যারা, তারা আসলে ধনী দেশ, ঔপনিবেশিক দেশ, ঔপনিবেশিক শক্তি। এই দেশগুলো নর্থ কান্ট্রিজ। যেমন আপনার উত্তর গোলার্ধের যে দেশগুলো, উত্তর গোলার্ধের দেশগুলো যারা ঔপনিবেশিক শক্তি ছিল, যেমন আপনার ধরেন ইউএসএ, ইউকে, ফ্রান্স, স্পেন, এই দেশগুলো হলো আসলে উত্তরের দেশ। আর সাউথের কান্ট্রি এটা হলো দীর্ঘদিন উপনিবেশিক শক্তির অধীনে ছিল, ঔপনিবেশিক শক্তির অধীনে ছিল, ঔপনিবেশিক শক্তির অধীনে ছিল দীর্ঘদিন যাবৎ, এবং এরা একটু গরিব দেশ, এবং এরা হলো তিনটা মহাদেশের, এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা। এই তিন মহাদেশের মধ্যে যারা দক্ষিণ গোলার্ধের যে দেশগুলো গরিব আর কি, বিশেষ করে যারা উপনিবেশিক শক্তির অধীনে ছিল। যেমন এখানে কিন্তু চীন কিন্তু সাউথ স্টেট, কারণ দীর্ঘদিন তারা ঔপনিবেশিক শক্তির অধীনে ছিল, ব্রিটিশদের অধীনে ছিল, জাপানের অধীনে ছিল। যেমন ভারত, তারা কিন্তু এখানে অন্তর্ভুক্ত। দক্ষিণ আফ্রিকা, এরাও কিন্তু দীর্ঘদিন ঔপনিবেশিক শক্তির অধীনে ছিল। তারপরে বাংলাদেশ, এটা কিন্তু উত্তর গোলার্ধের বাংলাদেশ, তারপরে কিন্তু দক্ষিণের দেশ। আর দক্ষিণ গোলার্ধের দেশগুলো দেখুন ম্যাক্সিমামই কিন্তু গরিব, যেমন লাতিন আমেরিকার দেশগুলো, আফ্রিকা মহাদেশের দেশগুলো, এবং এশিয়া মহাদেশের দক্ষিণের দিক থেকে যেমন ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর। ইন্দোনেশিয়া এখন একটু ভালো আছে, বাট পূর্ব তিমুর বলতে পারেন আপনি, মালয়েশিয়া বলতে পারেন, এই দেশগুলো আসলে গরিব। এই নর্থ সাউথ গ্যাপ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু গতবারই গুরুত্বপূর্ণ ছিল যে গ্লোবাল সাউথ। আপনার গ্লোবাল সাউথ থেকে কিন্তু পরীক্ষা আসতে পারে, লেখালেখি হচ্ছে খুবই, বিশেষ করে এটা এমপিরিক্যালে বেশি গুরুত্বপূর্ণ, এমপিরিক্যালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নর্থ সাউথ গ্যাপ হলো যে এদের সম্পদ নিয়ে, সম্পদ পাচার করে নিয়ে দক্ষিণের দেশগুলো ধনী হয়েছে। এদের সম্পদ, এদের অর্থ, এদের খনিজ সম্পদ, আবার এদের সম্পদ দিয়ে সে ধনী হয়ে আবার এদের সাথে আবার কি করেছে সে, মানে তার ইচ্ছার প্রতিফলন ঘটাচ্ছে। অর্থাৎ উত্তরের দেশগুলো দেখা গেছে যে তাদের মধ্যে একটা বিশাল গ্যাপ। বিশাল গ্যাপ কিরকমের? যেমন উত্তরের দেশগুলো ধরেন 86% তারা বাণিজ্য নিয়ন্ত্রণ করে, আর দক্ষিণ দেশগুলো মাত্র 4% করে, আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড 10%। এই উত্তরের দেশগুলো দেখা যায় যে তারা 83% তারা কিন্তু লোন প্রদান করে, আর এরা 17% হলো যারা লোন পরিশোধ করার সক্ষমতা রাখে। এরকমের অনেক গ্যাপ আছে। আপনারা দেখছেন যে যখন টিকা হলো, ভ্যাকসিন, এই ভ্যাকসিনও দেখছে যে তারা, মানে যখন তারা 90% ভ্যাকসিনেটেড, এবং তখন তারা কিন্তু লেস দ্যান 10% তারা ভ্যাকসিনেটেড। মানে সব ক্ষেত্রেই এখনো এই বর্তমান বিশ্ব কিন্তু এখনো এই গ্যাপটা কিন্তু তাদের মধ্যে আছে। এরপর আছে এমডিজিস। যখন সিলেবাসটা করে তখন আসলে এমডিজি ছিল 2014-এ করে, আর এমডিজি 2015-এ শেষ হয়, এবং তখন আলোচনা চলছিল যে সামথিং গোলস আসবে, এবং এটা যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আসবে এটা কনফার্ম ছিল না। কনফার্ম হয়েছে 15 সালের সেপ্টেম্বরে। এবং একটা প্রশ্ন আসছিল এমডিজি ভার্সেস এসডিজি, যেটার মধ্যে পার্থক্য, এখানে এসডিজিটা পড়ে ফেলতে হবে। এবং এমডিজি আর এসডিজির মধ্যে পার্থক্য হবে এমডিজি ফর এলডিসিস আর এসডিজি ফর অল, সবার জন্য হলো এসডিজি, আর এমডিজি হলো এলডিসি ভুক্ত দেশগুলোর মধ্যে ছিল। এবং এলডিজি অর্জনে কিন্তু এলডিসি ভুক্তের মধ্যে শীর্ষ দেশটা কিন্তু বাংলাদেশ ছিল, শীর্ষ দেশ বাংলাদেশ ছিল। এবং এর লক্ষ্যমাত্রা ছিল 8টি, আর এর লক্ষ্যমাত্রা হলো 17টি গোলস। আর এমডিজি
এমডিজি গোলস হলো 8টি আর এর গোলস হলো 17টি, এবং এমডিজি গোলস গুলো হলো প্লাস অথবা মাইনাস, প্লাস অথবা মাইনাস, অর্থাৎ পজিটিভ সূচকগুলোকে বাড়াবো, যেমন যেমন শিক্ষার হার বাড়াবো, মাতৃ মৃত্যু হার, শিশু মৃত্যু হার কমাবো, আর যেগুলোর নেগেটিভ সেগুলোকে কমাবো, দারিদ্র্যের হার কমাবো, শিক্ষার হার বাড়াবো। আর এখানে হলো জাস্ট 0% অথবা 100%, অর্থাৎ দারিদ্র পভার্টি হবে 0, এখানে দারিদ্র হ্রাস, আর এখানে দারিদ্র 0, অর্থাৎ এখানে 0 অথবা 100 হবে, অর্থাৎ পূর্ণাঙ্গ। এটা বাই 2030 2030 সাল, এটা বাই ছিল 2050, এবং দুইটাই কিন্তু স্কোর কিপার কিন্তু ইউএনডিপি। ইউএনডিপি দেখভাল করে, ইউএনডিপি দেখভাল করে। এখন নতুন একটা ইউএনডিজি নামে একটা ডিপার্টমেন্ট করছে, যে ইউএনএসডিজি, অর্থাৎ ইন্টারন্যাশনাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, ইউএনডিজি ডেভেলপমেন্ট গোলস, এটা নিয়ে একটা কাজ করে বর্তমানে। কিন্তু ইউএনডিপি মূল প্রতিষ্ঠান, মাদার প্রতিষ্ঠান হলো ইউএনডিপি। এই হলো বিষয়টা, হলো সিলেবাসের কথা, এগুলো সব সিলেবাসের কথা। এখন সিলেবাসের মানে লেখা নাই, কিন্তু এমন প্রশ্ন বহুত আসছে, যেমন মোস্ট পেপার ন্যাশন আসছে, গতবার আসছে যে নমনীয় লোন এবং অনমনীয় লোন, এটা কিন্তু সিলেবাসে লেখা, শুধু লেখা আছে যে ডেট ক্রাইসিস। পরীক্ষা আসছে যে নমনীয় লোন এবং অনমনীয় লোনের মধ্যে পার্থক্য কি। উত্তর দক্ষিণে গ্যাপটা হওয়ার ভেরিড রিজন কি? ভেরিড রিজন হলো কলোনিয়ালিজম। এটা গ্যাপটার মূল কারণটা হলো, দেখেন আফ্রিকান সব দেশই কারো না কারো উপনিবেশ ছিল, শুধুমাত্র ইথিওপিয়া কারো উপনিবেশ ছিল না। এটা আবিসিনিয়া, এটা মুসলিমদের অধীনে ছিল, তখন উপনিবেশ কনসেপ্ট আসে নাই। আর দক্ষিণ আপনি দেখেন এশিয়ান যে কান্ট্রিগুলো সবাই উপনিবেশ শক্তির অধীনে ছিল। এখানে দক্ষিণ এবং উত্তর বলা হয় যে এই কারণে, যেটা একটা গোলার্ধ, এর উপরে নর্থ গোলার্ধ, এটা 0 ডিগ্রি নিরক্ষরেখা, এটা হলো দক্ষিণ গোলার্ধ, সাউথ। এবং এখানে বাংলাদেশ যদিও এখানে, কিন্তু বাংলাদেশও কিন্তু সাউথ স্টেট, বিকজ কলোনির মধ্যে থাকার কারণে। কিন্তু ম্যাক্সিমাম দেশগুলো, দেখেন আফ্রিকান দেশগুলো কিন্তু এখানে, আফ্রিকান যে 54টা দেশ আছে, এই 54টা দেশের মধ্যে মিনিমাম 40টা দেশ তারা কিন্তু দক্ষিণ গোলার্ধে সরাসরি। তারপরে এই যে এখানে তো মেক্সিকো, পুরো দক্ষিণ গোলার্ধটা হলো এটা তো ইকুয়েটর, সরি মেক্সিকো পরে, এই যে ইকুয়েটর, এখানে দক্ষিণ গোলার্ধ, পুরো দক্ষিণ আমেরিকা মহাদেশটা এখানে, এশিয়ার দেশগুলো কিন্তু এখানে আছে। তার মানে এইসব কারণেই আসলে নর্থ সাউথ গ্যাপটা। মূল কনসেপ্টটা হলো যে দক্ষিণ গোলার্ধের দেশ, এবং যারা দীর্ঘদিন উপনিবেশী শক্তি যারা, তারা কিন্তু সব উত্তর গোলার্ধে। যেমন দেখেন ইউএসএ, ইউকে, ফ্রান্স, স্পেন, আপনি দেখেন এরা কিন্তু উপরে। দক্ষিণ গোলার্ধে কোনো উপনিবেশী শক্তি নাই। দক্ষিণ মধ্যে একটা দেশও নাই যারা অন্য দেশকে, মানে অন্য কোনো অঞ্চলকে তারা মানে এটাকে বলে কলোনি স্থাপন করতে পেরেছে, এমন কেউ নাই দক্ষিণ গোলার্ধের দেশ। কিন্তু এদের সবার জায়গায় উত্তর গোলার্ধের দেশগুলো এখানে প্রভাব বিস্তার করেছে এবং উপনিবেশী শক্তির অধীনে রেখেছে। এখন দেখি আমরা আসলে প্রিভিয়াস কোশ্চেন দেখি। প্রিভিয়াস কোশ্চেন দেখতে দেখতে দেখবো যে আসলে আমাদের মানে ওটা দেখতে গেলেই বুঝতে পারবো যে আসলে আমাদের কি পড়া উচিত। 45 বিসিএস এর প্রশ্ন আসছে একটা, যে নমনীয় ঋণ, নমনীয় যেটাকে বলে কনসেশনাল, নমনীয় ঋণ বা লোন ও নমনীয় ঋণ ও অনমনীয় ঋণের মধ্যে পার্থক্য, মানে নন কনসেশনাল, অনমনীয় ঋণের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা আসছে। এবং এটা আসাটা স্বাভাবিক ছিল, কারণ বাংলাদেশ কিন্তু সফট লোন পাবে না আপনার 2026 এর পরে বাংলাদেশ কিন্তু সফট লোন পাবে না, তখন বাংলাদেশকে কিন্তু হার্ড লোন এনজয় করতে হবে। এখন দেখেন নমনীয় ঋণ, এটা আসলে নমনীয় ঋণটা কি? এখানে আসলে নমনীয় লোনটা হলো 3টা গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করে, 3টা গুরুত্বপূর্ণ শর্ত। একটা হলো যে এখানে সুদের হারটা থাকে মার্কেট রেটের কম, অর্থাৎ
সুদের হার মার্কেট রেট থেকে কম থাকে, মার্কেট রেট থেকে কম থাকে, এবং এটা কিন্তু নট ফিক্স। সাধারণত যেটা হয় যে 0.75 থেকে 1.25% পর্যন্ত থাকে সাধারণত। এটা সাধারণ একটা নিয়ম, যেটাকে সফট লোন বলা হয়, এবং এটার যেতে বাড়তেও পারে, সময় সময় বাড়ে। গত বছর নাকি বাড়ছে। আমি গতবার যখন পড়িয়েছিলাম তখন আমি যতটুকু মনে পড়ে রিপোর্ট দেখছি যে বেড়েছে। নাম্বার 2 যেটা, নাম্বার 2 হলো ডিফার্ড রিপেমেন্টস, অর্থাৎ বিলম্বিত পরিশোধ। বিলম্বিত পরিশোধ, এবং আপনি যদি পরিশোধ করতে না পারেন, আপনি এখানে গ্রেস পিরিয়ড পান, এবং এই গ্রেস পিরিয়ড এটা 5 to 15 ইয়ার্স পর্যন্ত থাকে, 5 থেকে 10, এবং কখনো কখনো এটা 10 to 20 ইয়ার্স থাকে। আর 5 থেকে 10 বছর এটা হলো প্রাথমিক, এটা বিলম্বে আপনি পেমেন্ট করতে পারবেন। এটাকে বলা হয় ডিফার্ড রিপেমেন্টস, ডিফার্ড রিপেমেন্টস। নাম্বার 3 যেটা, আরেকটা জিনিস, এটা কিন্তু 40 থেকে 50 বছরের জন্য দেওয়া হয় নমনীয় লোনটা, 40 থেকে 50 বছর পর্যন্ত দেওয়া হয়। নাম্বার 3 যেটা, নাম্বার 3 হলো যে ইনকাম কন্টিনজেন্ট রিপেমেন্ট বলা হয়, ইনকাম কন্টিনজেন্ট রিপেমেন্টস। এখানে শর্ত সাপেক্ষে, অর্থাৎ আয়ের শর্ত সাপেক্ষে, অর্থাৎ আয়ের শর্ত সাপেক্ষে পরিশোধ এটা করা যায়। আয়ের শর্ত সাপেক্ষে, অর্থাৎ আপনার আয়ের সাথে সামঞ্জস্য রেখে আপনি এখানে পরিশোধ করার একটা সুযোগ পাবেন। যেমন দেখেন, এটা হলো এডুকেশন লোন, হায়ার এডুকেশন লোন, হায়ার এডুকেশন লোন, এটা হবে আপনার নমনীয় ঋণ। অর্থাৎ পভার্টি এলিভিয়েশন, পভার্টি এলিভিয়েশন, অর্থাৎ দারিদ্র বিমোচন। এলিভিয়েশন বানানটা ভুলে গেছে। এলিভিয়েশন কি? এ ডাবল এল, এলিভিয়েট, এ ডাবল এল লিখতে না, ই না, এলিভিয়েট, এলিভিয়েশন। স্পেলিং লেখা তো একজন পারলে, ভুলে গেছে, স্কিপ করছে আর কি। তো এডুকেশন লোন, পভার্টি বিমোচন মানে দারিদ্র বিমোচন, দারিদ্র বিমোচন। এই লোনগুলো হলো আসলে বেসিক্যালি নমনীয় ঋণ। এবং দেখেন এখানে যেটা বেশি, এটা নাই, সেটাই অনমনীয় ঋণ। এগুলো একটাও নাই। অর্থাৎ সুদের হারটা থাকবে মার্কেটে যা থাকে তাই, মার্কেটের মতো, এবং সেটা এমনও হয় 2 থেকে 5% বা তার প্লাস, এর বেশি হয়ে থাকে। এবং বিলম্বিত রিপেমেন্টস এখানে নাই। এটা সাধারণত আপনার 5 থেকে 10 বছরের জন্য তাকে পরিশোধ করতে হয়। নোট গ্রেস পিরিয়ড, এই পিরিয়ডের পরে কিন্তু গ্রেস পিরিয়ড 30 থেকে 40, এখন 30 থেকে 40 বছর, আর এটা সহ হলো 40 থেকে 50 বছর, 30 থেকে 40 বছর পর্যন্ত পরিশোধ করতে পারে। আর ইনকাম কন্টিনজেন্ট রিপেমেন্টস, এই সুযোগ এখানে পাওয়া যায় না। ইটস আ হার্ড লোন। এগুলো ডেভেলপমেন্ট নেই, ডেভেলপমেন্ট প্রজেক্টে, ডেভেলপমেন্ট লোন। বুঝতে পারছেন? হ্যাঁ, এলিভিয়েট, রাইট, আমারটা ঠিক আছে। কোন দেশের পেমেন্টে ব্যর্থ হলে সেই দেশের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হয়? যখন সে লোন পরিশোধ করতে পারে না, তখন তো সে নিজেই বিপদে পড়ে যায়। বেসিক্যালি সে তো আবার রিলোন করতে পারে না, আবার সে লোন করবে সেটা পারে না। পরিশোধ না করলে তো সে লোন আরো নতুন করে পাবে না। এই যে বাংলাদেশের যে ব্যাংকগুলো যে সিস্টেম, ওখানেও তাই সিস্টেম। আপনি যদি পরিশোধ করতে না পারেন, তার মানে ইউ আর দ্য ডিফল্টার হয়ে যান। ডিফল্টার হয়ে গেলে আপনি একটা সময় মানে দেউলিয়া হয়ে যাবে। এটাকে বলে আপনার কি জানি, দেউলিয়া ইংরেজি কি, ব্যাংক্রাফট হয়ে যান। তখন আপনার জিডিপি থেকে ওরা কেটে নেয়, আপনার ওই জিডিপি যেটা আসে ওর পরিমাণ থেকে ওরা মানে রিজার্ভ থেকে কেটে নেয়, এবং রিজার্ভকে অ্যাডজাস্ট করার জন্য আপনার আবার আইএমএফ থেকে লোন নিতে হবে। তখন আইএমএফ থেকে লোন নিয়ে আবার রিজার্ভ অ্যাডজাস্ট করে পরিশোধ করতে হবে। পরিশোধ করা লাগবে, কোনো সন্দেহ নাই, মানে কোনো এখানে কোনো মানে রিল্যাক্সেশন নাই। পরিশোধ করা লাগবে, হয়তো আপনি কয়েক বছর সময় নেগোসিয়েট করে আপনি কয়েক বছর সময় বেশি পাবেন।
এখন ওরা যেটা করে, ওরা হলো যে লোনটা আপনাকে দেওয়ার পরে ওটা প্রমাণ করে যে লোন দেওয়ার পরে আপনি আসলে মানে সলভেন্ট হয়েছেন, আপনি আসলে ডেভেলপমেন্ট করছেন, এটা তারা কিন্তু বোঝায়। এই জন্য আপনার ইকোনমিক পলিসি, ফিসকাল পলিসি, মনিটারি পলিসি কি হবে এটা কিন্তু ওরা বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকে। এবং সেই নির্দেশনার নামই কিন্তু স্যাপ, যে কাঠামোগত সমন্বয় কর্মসূচি। এখানে তারা বলে যে তুমি ভর্তুকি হ্রাস করো। যেমন আমাদেরকে আইএমএফ লোন দিয়েছে, আমরা আইএমএফ এর জন্য শোধ করতে পারি দ্রুত, আইএমএফ নিজেই আমাদেরকে মানে এই যে ক্রাউলিং পেক পলিসি আমাদেরকে দিতেছে যে তোমরা করো 5 থেকে 10 টাকা পর্যন্ত তোমরা, মানে 5 থেকে 10% পর্যন্ত তোমরা কি করো, ডলার রেটটা ঠিক করে দাও। এবং সেখানে ডলার রেটটা আমরা কিন্তু 117 থেকে 23 টাকা বা 22 টাকা এটা আমরা নির্ধারণ করে দিয়েছি। এখন এর মধ্যেই চলতেছে, এর মধ্যেই আসলে ক্রাউলিং পেকে যে আগে কি ছিল, আগে সেট করা ছিল না যে ডলারের বিপরীতে টাকার পরিমাণ এটা সেট করা ছিল না, আমরা কিন্তু এটা সেট করেছি। 117 টাকা আমরা নির্ধারণ করেছি। গত বছর আইএমএফ যখন আলোচনা করছে আমরা 109 টাকা সেট করেছি, 107 টাকা সেট করেছি। এগুলো আসলে ক্রাউলিং পেক পলিসি, এটা এই পলিসিটা কিন্তু আইএমএফ এর নির্দেশনা। এবং যারা লোন দেয় তারা চায় যে আপনি দ্রুত এখান থেকে বের হয়ে আসার জন্য আপনি স্বাবলম্বী হন, এবং আপনি যেন আরেকটা এটা স্টেপে পারার পর আরেকটা যেন ডেভেলপমেন্ট প্রজেক্টে আপনি হাত দেন, আরেকটা ডেভেলপমেন্ট প্রজেক্ট আপনি যেন আরো যেন ডেভেলপমেন্ট প্রজেক্টে যান। কারণ আপনার কিন্তু চাহিদা দিন দিন বাড়বে এবং আপনার কিন্তু রুচিবোধ পরিবর্তন হবে, আপনার কিন্তু জনসংখ্যা বাড়বে, একই সাথে আপনার কিন্তু স্কারসিটি আসবে। আপনার যখন জনসংখ্যা বাড়বে তখন চাহিদা বাড়বে, আলটিমেটলি স্কারসিটি থাকবে। এবং এটা একটা সাইকেল, যে এমন না যে আপনি আসলে লোন নিয়ে স্বাবলম্বী হয়ে গেছেন আর আপনার লোন দরকার নেই। কিন্তু আপনি তো এখন ইচ্ছা করলেই বাংলাদেশের মানুষকে কিন্তু আপনি ইচ্ছা করলেই কিন্তু মোমবাতি, আপনি মানে মোমবাতি, সাদা কালো টিভি, এগুলো কিন্তু আপনি এখন বাংলাদেশের মানুষকে দিতে পারবেন না। আপনি এখন ইচ্ছা করলেই কিন্তু মানুষকে শুধু সিটি স্ক্যান দিয়ে আপনি কিন্তু চিকিৎসা করাতে পারবেন না। এখন আপনার অনেক আপগ্রেড ভার্সন আসছে, সিটি স্ক্যান করতে হবে, এন্ডোস্কোপি করতে হবে, আপনার এমআরআই করতে হবে, এটা সেটা করতে হবে, পেট সিটি করতে হবে। এই দেখেন এগুলো মানে অটোমেটিক বাড়বে। সেজন্য আপনার যারা লোন দেয় ওরা কিন্তু বিভিন্ন টার্গেট সেট করে দেয়, কন্ডিশন সেট করে দেয়, এই কন্ডিশনগুলো ফিল আপ করো, তারপরে তুমি পরিশোধ করো। এবং সেজন্যই কিন্তু বাংলাদেশ কি করছে, আপনি দেখেন ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে, যেটা আইএমএফ বলছে যে 38টি শর্তের মধ্যে একটা শর্ত ছিল যে ট্যাক্স জিডিপি রেশিও 9.2 থেকে মিনিমাম 17 to 18% নিয়ে যেতে হবে। এবং ট্যাক্স জিডিপি রেশিওর জন্য কিন্তু বাংলাদেশ কি করছে, বিয়ের অনুষ্ঠানে ট্যাক্স আরোপ করছে। আপনি টিকিট কাটবেন, মানে ঘুরতে যাবেন, ট্যুরিজমের ক্ষেত্রে আপনাকে টিকিটে আপনার কি করছে, মানে পর্যটনের মানে যেটা ভ্রমণ ট্যুর, এই ট্যুরের উপরে আপনাকে কি দিচ্ছে, আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে। এটা কিন্তু আগে ছিল না। এগুলো নতুন করে হচ্ছে কেন, কারণ আইএমএফ আপনাকে পুশিং করতেছে যে তুমি এটা দাও। ভর্তুকি এখন হ্রাস হচ্ছে, কৃষিতে ভর্তুকি হ্রাস করছে, আপনি আনবিলিভেবল না, বাংলাদেশের কৃষি প্রধান দেশ, সেখানে কৃষিতে ভর্তুকি হ্রাস করছে। এটা দেখেন না, গতকালকের পত্রিকাতে আমি আপনাদের এখানে গ্রুপে শেয়ার করছি, সেখানে কিন্তু এটা পুশ করছে কে, এটা পুশ করছে আইএমএফ। এবং যে আইএমএফ করবে, ওয়ার্ল্ড ব্যাংক যেই করবে সে আপনার কন্ডিশন দিবে, সে দেখতে চাইবে যে আপনি তার কথা শুনতেছেন এবং ইউ উইল বি এবল টু রিপে, আপনি পরিশোধ করতে পারবেন। সো এই হলো বিষয় যে পরিশোধ করতে না পারলে আপনাকে কিন্তু তার পরবর্তী লোন দিবে না, এবং পরিশোধ করতে না পারলে আপনাকে ব্যাংকরাপ্ট করে দেবে, এবং ব্যাংকরাপ্ট করে দিয়ে আপনার রিজার্ভ থেকে নিয়ে যাবে। এবং রিজার্ভ যদি না থাকে তাহলে বৈদেশিক মানে যেটাকে বলে ঋণের মাধ্যমে আপনার রিজার্ভ সমন্বয় করা হয়। আইএমএফ এর লোনটা মানে হলো রিজার্ভ সমন্বয় করা। আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে যে পার্থক্য, আইএমএফ হলো মনিটারি পলিসি, মুদ্রা ব্যবস্থা সচল রাখা, প্লাস হলো আপনার যেটাকে বলে আইএমএফ হলো আপনার রিজার্ভ সমন্বয় করার জন্য আইএমএফ লোন দিবে। আর ওয়ার্ল্ড ব্যাংক দিবে টু সাস্টেইন, আপনার টিকে থাকার জন্য ওয়ার্ল্ড ব্যাংক লোন দিবে, যে আপনার দারিদ্র্য বিমোচনে টাকা লাগবে, আপনার বাজেট বাস্তবায়নে টাকা লাগবে, বেতন দিতে পারেন না সরকারি চাকরিজীবীদের, সেজন্য টাকা লাগবে, এটা করবে ওয়ার্ল্ড ব্যাংক। আর বৈদেশিক যে ব্যালেন্স অফ পেমেন্ট এবং রিজার্ভ, এটা সমন্বয় করবে আইএমএফ। তো লোন দিতে না পারলে আপনাকে তারাই ব্যাংকরাপ্ট করে দিবে এবং আপনার পলিসিগুলো তারা নির্ধারণ করে দেবে। তো অটোমেটিক দেন ইউ উইল বি গেট কট, এবং অবশ্যই আপনি তখন পে করতে রাজি হয়ে যাবেন। দেখেন একটা আছে যে 44তম বিসিএস এর প্রশ্ন আসছে, একটা নিষেধাজ্ঞা কি, নিষেধাজ্ঞা কি রাশিয়া ইউক্রেনের উপরে, অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধের
পরে নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া, নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া। এবং এইটা কিন্তু আমরা গতবার পড়ছিলাম, যেটা তখন কিন্তু আমরা পড়ছিলাম ইম্পিরিক্যালে পড়েছিলাম, পরীক্ষা চলে আসছে কনসেপচুয়াল। নিষেধাজ্ঞা কি? নিষেধাজ্ঞা মানে স্যাংশন। স্যাংশন নিষেধাজ্ঞা দুইটা, একটা স্যাংশন, একটা এমবার্গো। এমবার্গো হলো বাণিজ্য নিষেধাজ্ঞা, বাণিজ্য নিষেধাজ্ঞা। আর এই স্যাংশন মানে হলো শাস্তি স্বরূপ, শাস্তি স্বরূপ যে কোনো নিষেধাজ্ঞা। এটা বাণিজ্য নিষেধাজ্ঞা হতে পারে, আপনার ভিসা নিষেধাজ্ঞা হতে পারে, এটা অর্থনৈতিক হতে পারে, অর্থাৎ যে কোনো নিষেধাজ্ঞা হলো স্যাংশন। স্যাংশনটা হয় শাস্তি স্বরূপ। এখানে যেটা থাকে সেটা হলো যে শাস্তি উল্লেখ থাকে, যে তুমি যদি এটা এই দিনের মধ্যে না করো তাহলে এই কাজগুলো হবে। এখানে যেটা হয় নির্দিষ্ট সময়সীমা, নির্দিষ্ট সময়সীমা থাকে না, যে কোনো সময় এটা উইথড্র করতে পারে, আবার যে কোনো সময় এটা ইম্পোজ করতে পারে। এবং এটার মানে হলো যে সে প্রচলিত বিধিতে ফিরে আসার জন্য করা হয়, ফিরে আসার জন্য বলা হয়। আর এমবার্গো হলো বাণিজ্য নিষেধাজ্ঞা। এটা বেসিক্যালি আপনি যদি বাণিজ্য সংক্রান্ত কোনো ঝামেলা করেন সেটার জন্য এমবার্গো দেওয়া হবে। আর স্যাংশনটা হলো যে কোনো ধরনের শাস্তি স্বরূপ আপনি রুল ভঙ্গ করছেন এটা। আর এই এমবার্গো কিন্তু যে দেশ প্রদান করে সে দেশ স্বার্থ হাসিল করে, যে দেশ প্রদান করে সে দেশ স্বার্থ হাসিল করতে চায়, সে দেশ স্বার্থ হাসিল করতে চায়। নিষেধাজ্ঞা কি? এটা এখন গুরুত্বপূর্ণ, খুবই কম। এবার গাজা যুদ্ধ থেকে প্রশ্ন আসবে, গাজা যুদ্ধ থেকে প্রশ্ন আসবে। আমি আপনাদের গাজা যুদ্ধ যত স্টাডি করি তত মানে অবাক হচ্ছে যে ইন্টারন্যাশনাল রিলেশন এরকমের, বাবা কত আইন কানুন, কত কিছু। যেটা গতকালকে আমি যেটা আপনাদেরকে দিচ্ছি, ট্রুস সিজফায়ার এবং হলো দেখছেন না, এটা আপনার গ্রুপে একটা পোস্ট করছে, বিফোর জিকেতে করছে, আপনাদের গ্রুপে করছে, যে ট্রুস সিজফায়ার এবং হলো আপনার আর্মিস্টিস, তিনটার মধ্যে পার্থক্য দেখাচ্ছে। এবং এই তিনটা পার্থক্য কিন্তু পরীক্ষা আসতে পারে, খুবই আলোচনা, যে ট্রুস হবে নাকি সিজফায়ার হবে, এবং তাদের মধ্যে যে যুদ্ধবিরতি নিয়ে যে কত আলোচনা, নাকি আর্মিস্টিস হবে নাকি ইনস্ট্রুমেন্ট হবে। ইনস্ট্রুমেন্ট কিন্তু আরেকটা জিনিস, ওখানে তিনটার বাইরে। যেমন আমি আপনাদেরকে বলছি যে ট্রুস মানে হলো যে যুদ্ধবিরতি, ঠিক আছে, সমস্যা নেই, যুদ্ধবিরতি, তবে সাময়িক একটা বিরতি, যে এই কয়েকদিনের জন্য বিরতি এবং এই কয়েকদিনের মধ্যে এই সমস্যাগুলো সমাধান করতে হবে। অর্থাৎ নির্দিষ্ট সময়সীমার মধ্যে শর্ত পূরণ সাপেক্ষে, যুদ্ধবিরতি, এগুলো ট্রুস। এটা কয়েকদিন করছিল না, যে খুব সম্ভবত অক্টোবরে কয়েকদিন মনে ছিল, গত অক্টোবর না, ফেব্রুয়ারিতে কয়েকদিন ছিল, এবং সেটা ছিল ট্রুস। একটা হলো সিজফায়ার, এটাও যুদ্ধবিরতি, এবং এটা হলো যে দীর্ঘ সময় পর রিভাইজ বা রিশাফল বা পুনঃঅনুমোদন, মানে রেটিফিকেশন। বিষয়টা হলো যে এটা দীর্ঘ সময় পর হয়। যেমন ধরেন বলা হয়েছে যে এখন যুদ্ধবিরতি হয়েছে, আগামী 5 বছরে এটা দেখভাল করবে একটা অথরিটি, দেখভাল করবে, যেমন আইসিসি দেখভাল করবে, যে গাজা উপত্যকা এখন সিজফায়ার হচ্ছে, 2025 সালে বা 2026 সালে বা 2030 সালে এটা আবার রিভাইজ হবে, যে আসলে যে যুদ্ধটা হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, যে শর্তগুলো পূরণ করার কথা সেগুলো পূরণ করা হয়েছে কিনা, রিভাইজ হবে। হ্যাঁ, কিন্তু এটা এমন না যে শর্ত পূরণ হয়ে গেলে আবার যুদ্ধ বাঁধবে, সিজফায়ারে যুদ্ধ বাঁধার সম্ভাবনা নাই। আর্মিস্টিস হলো যুদ্ধ সমাপ্তিকে বোঝায়, যুদ্ধ সমাপ্তি। মানে আর্মিস্টিসে যেটা হবে, এখানে এক পক্ষ
এক পক্ষ সমর্পণ করবে, আত্মসমর্পণ, এক পক্ষ এখানে নিজেকে সমর্পণ করবে আর্মিস্টিস, এবং যুদ্ধ সমাপ্তিকে বোঝাবে, এরপরে আর কোনো যুদ্ধ হওয়ার কোনো চান্স নাই। কিন্তু বাংলাদেশেও কিন্তু সেটা হয়েছে, কিন্তু এটাকে বলা হয় ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট হলো কোনো ভূখণ্ড সংক্রান্ত দ্বন্দ্ব, ভূখণ্ড সংক্রান্ত হস্তান্তর। এই হস্তান্তর বোঝাতে হলে ইনস্ট্রুমেন্ট হয়। যুদ্ধ হয়েছে বা না হয়েছে এখানে হস্তান্তর। যেমন কাশ্মীর সংক্রান্ত যেটা ছিল, এটা 1947 সালে, যে হ্যাঁ লাইন অফ কন্ট্রোল তুমি এই পাশে আমি এই পাশে, এটা একটা ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, যে হরি সিং বলছে যে আমার এই ভূখণ্ড আছে, এই ভূখণ্ড আমি ভারতকে দিলাম, এই যে হস্তান্তর করছে এটা হলো ইনস্ট্রুমেন্ট 1947 সেপ্টেম্বরে। আবার 71 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ পূর্ব পাকিস্তানকে যে বাংলাদেশ হয়ে গেছে, পাকিস্তানের দায় মুক্তি দিয়েছে, এবং সেটা এই ভূখণ্ড হস্তান্তর অথরিটিকে, পূর্ব পাকিস্তান অথরিটিকে এই ভূখণ্ড হস্তান্তর করা, সেটা হলো ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, ভূখণ্ড হস্তান্তর সংক্রান্ত বা স্বাধীনতা অর্জন বা মালিকানা হস্তান্তর এটার ক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট হয়। সো এই বিষয়গুলো এবছর গাজা যুদ্ধ ইম্পর্টেন্ট, ইউক্রেন যুদ্ধ অত বেশি ইম্পর্টেন্ট না। আমরা জানি 43rd BCS এ কি আসছে, 43rd BCS এ এবং 38তমতে একই প্রশ্ন আছে, মোস্ট ফেভারড নেশন। 38 MFN বলতে কি বোঝায়? মোস্ট ফেভারড নেশন, মোস্ট ফেভারড নেশন। বেসিক্যালি মোস্ট ফেভারড নেশন যেটা, এটাকে মানে একটা WTO কনসেপ্ট অফ WTO, এবং WTO বলছে যে WTO ভুক্ত সব দেশের সাথে সমান বাণিজ্য সুবিধা প্রদানকারী রাষ্ট্রই MFN। আর বাস্তবে কোনো MFN নাই, সত্যি কথা বলতে বাস্তবে কোনো MFN নাই। আপনার কথা হয়েছে যে আপনি WTO ভুক্ত সব দেশকে সমান সুবিধা প্রদান করবেন, এটা বলা হয়েছে। যে আপনি ধরেন যুক্তরাষ্ট্রের যে একটা পণ্য, যুক্তরাষ্ট্রের আপনার যুক্তরাষ্ট্রের একটা পণ্য, ধরেন যুক্তরাষ্ট্রে কি বলা যায়, যুক্তরাষ্ট্রে কি আসে, ধরেন একটা পিস্তল আসছে, তাহলে যুক্তরাষ্ট্রের একটা পিস্তলে আপনি বললেন যে এখানে 10% টেরিফ এখানে ছাড় দেওয়া হলো, বাট চায়নার একটা পিস্তল আসে, সেখানে আপনি 10% ছাড় দেন নাই, 10% ছাড় দেন না, এখানে আপনি 8% দিচ্ছেন। কিন্তু ব্যাপারটা হলো যে সবাইকে সমানভাবে ট্রিট করবে সেই দেশটা মোস্ট ফেভারড নেশন, কিন্তু বেসিক্যালি কেউ করে না। এবং এরই একটা ডেভেলপমেন্ট, একটা ডিসকাশনটা হলো, যেমন দেখেন সাফটা আছে, হ্যাঁ সাফটা আছে, যেমন সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটা ফ্রি ট্রেড এরিয়া, যেটা হলো সার্কেল। এখন ভারত এই সাফটার আওতায় বাংলাদেশকে এবং পাকিস্তানকে একটা সুবিধা দিতে পারে, কিন্তু শ্রীলঙ্কাকে সে সুবিধাটা দেয়নি। মানে সরি, সাফটার আওতায় সে শ্রীলঙ্কাকেও সমান, মানে সাফটার আওতায় সব সুবিধা দিয়েছে, কিন্তু সাফটার আওতায় সে এই কয়েকটা দেশে বস্ত্র রপ্তানি আমদানির ক্ষেত্রে সে একই সুবিধা দিয়েছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু আবার যখন চীনের সাথে নেগোসিয়েট করতেছে, তখন কিন্তু সে সেই সুবিধা দিচ্ছে না, তখন বলতেছে যে আমি সাফটা এই চুক্তিটা আমি অনুসরণ করতেছি। কিন্তু অল আর কি দ্য মেম্বার অফ WTO, সবাই কিন্তু WTO মেম্বার, 164টা নেশন WTO মেম্বার। তাহলে এখানে বাংলাদেশের সাথে এক ব্যবহার, ওর সাথে এক ব্যবহার, এটা কেন হবে? বেসিক্যালি মানে আপাতত দৃষ্টিতে বিবেচনা করলে যে পৃথিবীতে মোস্ট ফেভারড নেশন নাই। এখন হচ্ছে যে মোস্ট ফেভারড নেশন হলো যে সুবিধা প্রদানকারী রাষ্ট্র MFN, এবং এইটা যে করে যে MFN রাষ্ট্রটা যে বাণিজ্য আইন অনুসরণ করে, বাণিজ্য আইন অনুসরণ করে, যেমন ট্রিপস, ন্যাশনাল ট্রিটমেন্ট, এগুলো সে GSP এর অনুসরণ করে। WTO বিশেষ গোষ্ঠীকে বাণিজ্য সুবিধা প্রদান করলে,
MFN তা অনুসরণ করে। MFN তা অনুসরণ করে। MFN তা অনুসরণ করে। আঞ্চলিক চুক্তির আওতায় বা এলডিসি ব্লকে পৃথক বিধি অনুসরণ করে। তাহলে MFN আঞ্চলিক ব্লকে দেখা যাচ্ছে না, বা এলডিসি ব্লকে বা আঞ্চলিক চুক্তির আওতায় বা এলডিসি ব্লকে পৃথক বিধি অনুসরণ করতে পারে বা করে থাকে। তাহলে MFN এটাই। এখন যদি কেউ ধরেন আপনার সে মুক্ত বাণিজ্য চুক্তি অনুসরণ করলো, চুক্তির আওতায় কিন্তু বলা আছে, তাহলে সে কি হবে, সেও কিন্তু MFN অনুসরণ করলো। যদি কেউ আপনার পিটিএ অনুসরণ করলো, যেমন ভুটানের সাথে আমি পিটিএ করছি, ভুটানও WTO মেম্বার, আমি WTO মেম্বার, ওর সাথে পিটিএ করছে, এখন ওর সাথে আমার কিন্তু ও একটা বিষয় আছে এখানে বিধি অনুসরণ করে, তবে এখানে কিন্তু দেশ মুখ্য নয়, পণ্য তালিকা মুখ্য। অর্থাৎ এখানে পণ্যের একটা লিস্ট থাকবে যে এই পণ্যে আমি এই সুবিধা দেবো। আমাদের দেশ ভিত্তিক দেয় তাহলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে। একই পণ্যে ওই যেমন আমি ভুটানকে 34টা পণ্যে আমি বাণিজ্য সুবিধা দিব, ভুটান আমাকে 100টা পণ্যের সুবিধা দিবে। MFN রাষ্ট্র যদি ভুটান হয়, তাহলে ভুটান ওই 100টা পণ্যে সে বাণিজ্য সুবিধা সব দেশকে দিবে, এবং এটা একটা অবাস্তব পরিকল্পনা, অবাস্তব একটা চিন্তা। এই জন্য MFN আসলে বাস্তবে MFN কোনো নাই, MFN এর দৃষ্টান্ত নাই, কিন্তু MFN এর শর্ত আপনি লিখতে পারেন, কিন্তু বাস্তবে MFN এর উদাহরণ নাই বললেই চলে। সিজফায়ারটা আবার একটু বলেন। সিজফায়ারটা হলো যে যেমন দেখেন আপনার সিজফায়ার ইয়াটা হয়েছে যে 2020 সালে নারগানো কারাবাখ নিয়ে রাশিয়া একটা মানে সলিউশন করে দিয়েছে। নারগানো কারাবাখ নিয়ে যে আর্মেনিয়া এবং আজারবাইজান, যে আর্মেনিয়া তুমি 5টা অঞ্চল পাবে আর আজারবাইজান তুমি 2টা অঞ্চল পাবে, মানে 2টা অঞ্চল পাবে তুমি 7টা ডিসপিউট এরিয়ার মধ্যে, তুমি 5টা পাবে, এবং এখানে একটা 5 কিলোমিটারের একটা দীর্ঘ লাচিন করিডর থাকবে। এই 5 কিলোমিটার নিরাপত্তা দিবে রাশিয়ান সেনাবাহিনী, এবং ওখান থেকে রাশিয়ান সেনাবাহিনী চলে যাওয়ার পর কিন্তু আবার যুদ্ধ হয়েছে। তাহলে 20 সালে এই চুক্তিটা করার পরে তখন সে বলছে যে আমরা পরবর্তীতে 5 বছর পরে এটা রিভাইজ হবে, অর্থাৎ 2025 সালে এই নারগানো কারাবাখের এই সিজফায়ার নিয়ে আবার আলোচনা হবে, মানে কোন দেশ কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, লাভবান হয়েছে, সেটা নিয়ে আবার নেগোসিয়েট হবে আফটার 5 ইয়ার্স। তার মধ্যেই তারা যুদ্ধ বেঁধে বাজাইতেছে, কারণ ওই লাচিন করিডোরের রাশিয়ান বাহিনী ছিল, তারা কিন্তু ওখান থেকে চলে গেছে ইউক্রেনের সাথে যুদ্ধের সময় সেনাবাহিনী ওখান থেকে নিয়ে গেছে, তারপর ওরা কিন্তু আবার যুদ্ধ করছে। বিষয় হলো যে এইটা যে রিভাইজ হওয়ার একটা সুযোগ থাকে, এবং এখানে একটা দীর্ঘমেয়াদী একটা মানে সিজফায়ার যুদ্ধবিরতি, যে আগামী 2 বছর পরে আবার এটা নিয়ে আলোচনা হবে। সিজফায়ার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, কিন্তু সিজফায়ার যুদ্ধবিরতি, কিন্তু যুদ্ধবিরতি মানে কি কয়দিন বিরতি, একটা ফ্যাক্ট না। ট্রুসও যুদ্ধবিরতি, এবার কয়দিন বিরতি, ট্রুসে জাস্ট কন্ডিশন থাকবে আর সিজফায়ারে কন্ডিশন থাকবে না। সিজফায়ারে ট্রুসে হলো যে স্বল্প মেয়াদী শর্ত সাথে থাকবে, শর্ত বাস্তবায়ন না হলে তারা যাবে না, যে আমরা এখানে আসি, আমাদের সীমানা বুঝাই তো, নাহলে যাবো না, নাহলে আমরা আবার অ্যাটাক করবো। এর তো যুদ্ধবিরতি মানে একটা নির্দিষ্ট সময় থাকবে, যে এই এতদিন বিরতি। সিজফায়ারও যুদ্ধবিরতি, ট্রুসও যুদ্ধবিরতি, বাট আর্মিস্টিস হলো যুদ্ধ সমাপ্তি, এরপর আর কোনো হাউকাও নেই, চিল্লাপাল্লা নেই। যেমন আর্মিস্টিস যেটা 1918-এ জার্মানি 11 নভেম্বর আত্মসমর্পণ করেছে ফ্রান্সের নিকট, যেটা আর্মিস্টিস, ফ্রান্সের আর্মিনিস্টার যে আর্মিস্টিস করেছে, এটা শেষ, এটা এখানেই শেষ, আর কিছু নেই, ঠিক আছে। তো MFN এর একজন বলছে যে অল্প কথা MFN বলতে কি বোঝায়, যে রাষ্ট্র, অল্প কথা একেবারে সহজ কথা, যে রাষ্ট্র WTO বিধি অনুসরণ করে সব দেশের জন্য নির্দিষ্ট পণ্যে সমান সুবিধা প্রোভাইড করে, সরবরাহ করে, সেই রাষ্ট্রটা বাণিজ্যের দৃষ্টিতে মোস্ট ফেভার্ড নেশন। কিন্তু আসলে সব দেশের সাথে, এই 164টা দেশের সাথে সমানভাবে ট্রিট করা সম্ভব নয়, যেহেতু WTO-র মধ্যে LDC ভুক্ত দেশ আছে, G24 ভুক্ত, G24 কিন্তু বাণিজ্যের সাথে রিলেটেড,
এরা অন্তর্ভুক্ত, G77 ভুক্ত রাষ্ট্রগুলো অন্তর্ভুক্ত, এবং এখানে WTOর মধ্যে যে দেশগুলো আছে সেই দেশগুলো হলো যে বিভিন্ন বলয়ে এবং বিভিন্ন আঞ্চলিক চুক্তি দ্বারা দায়বদ্ধ। তো সেক্ষেত্রে WTOর মধ্যে যে দেশগুলো আছে সেটা ওই আঞ্চলিক চুক্তি, তারপরে হলো বিভিন্ন ব্লকে থাকার কারণে তারা সমানভাবে ট্রিট করতে পারে না। বিভিন্ন চুক্তির আওতায় তারা ভিন্ন ভিন্ন আচরণ করে থাকে। সেজন্য বিভিন্ন দেশের সাথে ভিন্ন ভিন্ন বাণিজ্য বিধি অনুসরণ করে থাকে, এবং সে কারণে এই মোস্ট ফেভার্ড নেশন আসলে বাস্তবে খুব একটা দেখা যায় না। ঠিক আছে, তাহলে মোস্ট ফেভার্ড নেশন কি করে? মোস্ট ফেভার্ড নেশন হলো যে এলডিসি WTO পক্ষ দেশের সাথে সমান বাণিজ্য সুবিধা প্রদানকারী রাষ্ট্র হবে, বাণিজ্য আইন অনুসরণ করে, যেমন ট্রিপস এবং ন্যাশনাল ট্রিটমেন্ট GST এগুলো অনুসরণ করে থাকে। WTO বিশেষ গোষ্ঠীকে বাণিজ্য সুবিধা প্রদান করলে AFN তা অনুসরণ করে, আর আঞ্চলিক চুক্তির আওতায় বা এলডিসি ব্লকে পৃথক বিধি অনুসরণ করে থাকে। তবে এক্ষেত্রে দেশ মুখ্য না, মুখ্য হলো কি পণ্য তালিকা। সিস্টারকে আবার বলতে হবে, আবু বকর সিদ্দিক আবার বলতে হবে। সিস্টার তো বোঝার কথা। ও 41তমতে আবার এখান থেকে আসে নাই, একবারই আসে নাই। 40তমতে বেশ কয়েকটা প্রশ্ন আসছে, এবং 40তমতে 3টা প্রশ্ন পরপর আসছে। 3টা প্রশ্নই আমাদের বেসিক গ্রুপে ছিল। বেসিক গ্রুপ কি অবস্থা আপনারা পড়বেন? মানে কি অবস্থা, ডিমান্ড কি অবস্থা, মার্কেটে ডিমান্ড আছে? বেসিক গ্রুপ কাজ তো করতেছি, মতো ভালো কাজ হচ্ছে, ভালো কাজ, বেশি এমপিরিক্যাল প্রবলেম সলভিং। এবার প্রবলেম সলভিং একটু ঝামেলার। কালকে একটা বিষয় এরাজ হয়েছে, দেখছেন আপনারা, অনেক জায়গায় আলোচনা হয়েছে যে প্রধানমন্ত্রীকে প্রতিমন্ত্রী রিসিভ করেছে, আমাদের প্রধানমন্ত্রীকে ইন্ডিয়ান একজন প্রতিমন্ত্রী রিসিভ করেছে। কারণটা কি? বেসিক্যালি এই যে রিসিপশন, এটা কিন্তু একটা দেশের নিজস্ব বিধির উপরে নির্ভর করে। বাংলাদেশের বিধি হলো যে, বাংলাদেশের যেটাকে বলে কাস্টম আছে, যেটা প্রথা, বাংলাদেশের প্রথা হলো যে সমমর্যাদার এক্সিলেন্সি তিনি তাকে রিসিভ করবেন। এখন দেখেন, বাংলাদেশের যদি কোনো দেশের প্রধানমন্ত্রী আসে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তাকে রিসিভ করে থাকেন। যদি কোনো রাষ্ট্রপতি আসেন, তাহলে রাষ্ট্রপতি তাকে রিসিভ করে থাকেন, এবং বিদায় দেওয়ার সময় পররাষ্ট্রমন্ত্রী তাকে বিদায় দেন। কিন্তু ভারতের যে কাস্টমটা আছে সেটা হলো যে প্রতিমন্ত্রী রিসিভ করবে, এবং প্রতিমন্ত্রী মর্যাদার কেউ তাকে বিদায় জানাবেন। আর ভারতের সমমর্যাদার প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তিনি রিসিভ করে থাকেন, তবে সেটা হলো দ্বিতীয় দিন, সফরের দ্বিতীয় দিন অথবা দ্বিতীয় পর্ব। যদি একদিনের সফর হয় তাহলে দ্বিতীয় পর্ব, অর্থাৎ সেখানে পর্বটা শুরু হয় এভাবে যে ওই দেশের সরকার প্রধান হলে সরকার প্রধানের সাথে যাবেন, পররাষ্ট্র সচিব হলে পররাষ্ট্র সচিবের সাথে যাবেন, পররাষ্ট্রমন্ত্রী হলে পররাষ্ট্রমন্ত্রীর সাথে যাবেন। সেটা হলো গান্ধী পুষ্পস্তবক অর্পণ। গান্ধী স্মৃতিস্তম্ভ যখন পুষ্পস্তবক অর্পণ করে, তখন থেকে আসলে পর্বটা শুরু হয়। এবং প্রধানমন্ত্রী গেলে, প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী তিনি গতকালকে গেলে, পরশুদিন গেলে, গতকালকে যদি তিনি থেকে থাকেন, তাহলে তাকে নিয়ে তিনি দ্বিতীয় পর্বে রাষ্ট্রীয় অভ্যর্থনাটা গ্রহণ করবেন। এটা হলো নিয়ম। এবং ওদের রিসিপশন এবং হলো এটাকে বলে গুড বাই, দুজনই জানান হলেন আপনার একজন স্টেট মিনিস্টার মর্যাদার কেউ। এটা যে কোনো পররাষ্ট্র প্রতিমন্ত্রী হতে পারে, সংস্কৃতি প্রতিমন্ত্রী হতে পারে, এক সময় একজন প্রতিমন্ত্রী তাকে রিসিভ করে থাকেন। এখন বিষয় হলো যে আসলে ব্যত্যয় ঘটে কিনা। হ্যাঁ, এই নরেন্দ্র মোদীর সময় 2বার ব্যত্যয় ঘটেছে, একবার 2014 সালে, একবার 2023-তে হয়েছে, আর একটা 3বার গেলে, যখন অনেক দেশের সরকার প্রধান একসাথে আসেন, তখন তিনি রিসিভ করেন। যেমন G20 সম্মেলন যখন হয়েছিল 14 সালে, যেন কি একটা প্রোগ্রাম ছিল, সেখানেও কিন্তু বারাক ওবামাকে নরেন্দ্র মোদী রিসিভ করেছেন, এবং আরো কয়েকজনকে। এবারও 2023 সালে তিনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও রিসিভ করেছেন, এবং একই সাথে অনেক দেশের সরকার প্রধান এয়ারপোর্টে আসছেন, এবং তিনি
এয়ারপোর্ট থেকে রিসিভ করেছিল 23 সালে যখন G20 সামিট হয়। তো এইটা হলো যে মানে ব্যত্যয় ঘটে, তবে ওদের কাস্টমটা হলো প্রতিমন্ত্রী রিসিভ করেন এবং দ্বিতীয় দিন সরকার প্রধান তাকে রিসিভ করে থাকেন। ওটা বুঝতে পারছি। তো এটা ভাইবা জিজ্ঞেস করবে, ভাইবা ব্যাচে আমি এটা বলে দিছি, কিন্তু আপনাদের আসলে মনে হয় এটা জিজ্ঞেস করবে না। এটা আর্গুমেন্ট থাকতে পারে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। আচ্ছা, সিজ ফায়ার বা অন্যান্য যুদ্ধবিরতি থাকাকালে কোকি মানে কি? কোকি কোন দেশ? কি নাকি থাকাকালে কি কোন দেশ শান্তি চুক্তি করতে পারবে যা চূড়ান্ত বিরতিতে যেতে পারবে? ওটা তো শান্তি বিরতি, শান্তি চুক্তি। সিজ ফায়ারটাই তো একটা শান্তি চুক্তি, দ্য রেজলিউশন ফর পিস, দ্যাট ইজ সিজ ফায়ার। আচ্ছা, 40th বিশেষ আছে চতুর্থ শিল্প সম্পর্কে আলোচনা করুন। চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে আলোচনা করুন। এটা যে আসবে এটা আমরা বুঝতেই পারছিলাম, যে 4IR, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটা যে আসবে এটা আমরা বুঝতেই পারছিলাম। এখন এই টেকনোলজিতে গতবার এআই চলে আসছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এআই আসছে। এখন হচ্ছে যে মানে আইওটি, ইন্টারনেট অফ থিংস, এটা একটা সিকিউরিটি, এই আইওটি সিকিউরিটি নিয়ে বা সাইবার সিকিউরিটি নিয়ে প্রশ্ন আসতে পারে। বাংলাদেশ কিন্তু গত বছর সাইবার সিকিউরিটি অ্যাক্ট করেছে 2023 18 সেপ্টেম্বর মনে হয়, সেপ্টেম্বর 2023-এ বাংলাদেশ কিন্তু সাইবার সিকিউরিটি অ্যাক্ট করেছে। এটা বাংলাদেশে পড়লে আমরা এখানে লাগাতে মানে কাজে লাগাতে পারবো। ওকে, ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আজকে বলতে মানে এই পর্বে, আর সুযোগ আসলে আমি আবার বাচ্চাকে স্কুলে দিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এখন থেকে আপনাদের ক্লাস কিন্তু রাতে তো হবেই, রাতে ইনশাল্লাহ শনি সোম বুধ বৃহস্পতি শুক্র রাতে হবে। আবার দিনে অন্যদিন দিনে কিন্তু সকালবেলা হবে। আপনারা সম্ভব হলে সকালবেলা ক্লাসটা করবেন, আর সম্ভব যদি না হয় তাহলে আপনারা কি করবেন, ক্লাস মানে পরে রেকর্ড দেখে নেবেন। হ্যাঁ, সকালেও ক্লাস হবে 6টায় 6:30টায়, মানে ফজরের পর আমরা ক্লাস রাখবো। ঠিক আছে, আগামীকালকেও ফজরের পর ক্লাস থাকবে ইনশাল্লাহ, আশা করি। ঠিক আছে।